বাংলাদেশের আগ্রহ সৌদি লিবিয়ার আলোচনা JF-17 কেন পাকিস্তানের প্রধান অস্ত্র। ইরানে বিক্ষোভ দমনে রেভলিউশনারি গার্ডের রেড লাইন ঘোষণা। বিক্ষোভে উত্তাল ইরান, কি বলছেন আন্দোলনকারীরা। পুতিনকে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন, কি বললেন ট্রাম্প। ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৬২, ফের ট্রাম্পের হুমকি। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর বৈঠকের পর পাকিস্তান জানিয়েছে বাংলাদেশে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয় আলোচনা এগিয়েছে। ৬ জানুয়ারি পাকিস্তানের ISPR জানায়, বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো যুদ্ধবিমান বহর আধুনিকীকরণ, আকাশ প্রতিরক্ষা রাডার উন্নয়ন এবং দ্রুত সময়ের মধ্যে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে JF-17 যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। সুপার মুশাক একটি হালকা ওজনের প্রশিক্ষণ বিমানও যা বর্তমানে তুরস্ক, আজারবাইজান, ইরান সহ একাধিক দেশ ব্যবহার করছে। এদিকে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান ও সৌদি আরব প্রায় $200 কোটি সৌদি ঋণকে JF-17 যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তরের বিষয়েও আলোচনা করছে। একই সঙ্গে লিবিয়া সহ অন্যান্য দেশের সঙ্গেও পাকিস্তানের সম্ভাব্য অস্ত্র চুক্তির খবরে JF-17 যুদ্ধবিমানের আন্তর্জাতিক চাহিদা বাড়ার ইঙ্গিত মিলছে। যদিও বাংলাদেশ ও পাকিস্তান এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তি নিশ্চিত করেনি, বিশ্লেষকদের মতে ২০২৫ সালের সামরিক ঘটনা প্রবাহে JF-17 যুদ্ধবিমানের গ্রহণযোগ্যতা আরও বাড়ছে। ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC। শনিবার এক বিবৃতিতে বাহিনীটির নিরাপত্তা কেরেড লাইন ঘোষণা করে জানায়, রাষ্ট্রীয় অবকাঠামো ও সরকারি সম্পদ রক্ষায় কোনো আপোষ করা হবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে IRGC বলেছে, দেশের নিরাপত্তা এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা অপরিহার্য। সাম্প্রতিক অস্থিরতাকে তারা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে। গত ২ সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ থেকে শুরু হলেও আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয়, যেখানে বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কারাজ শহরে একটি পৌর ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং কয়েকটি শহরে নিহত নিরাপত্তা সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত ৬৫ জন নিহত এবং প্রায় ২৫০০ জন গ্রেপ্তার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং বিভিন্ন এলাকায় বিপ্লবী গার্ড মোতায়েন করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানালেও ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। ইরানে ডলারের বিপরীতে মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের তীব্র ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীদের কর্মসূচি থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত ৩১টি প্রদেশের শতাধিক শহরে মানুষ রাস্তায় নেমেছে। বিভিন্ন সূত্রের তথ্যমতে বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৬০ জনের বেশি নিহত হয়েছেন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর এটি ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। গত ২৮শে ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট থেকে এর সূচনা হয়। পরে তা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভের তীব্রতায় সংকটে পড়েছে চিকিৎসা ব্যবস্থাও। হাসপাতালগুলোতে আহতদের চাপ বাড়ছে, তবে ইন্টারনেট বন্ধ ও গণমাধ্যমে কড়াকড়ির কারণে প্রকৃত পরিস্থিতি জানা কঠিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে বলেছেন, সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। জাতিসংঘে পাঠানো চিঠিতে ইরান যুক্তরাষ্ট্রকে সহিংসতা উস্কে দেওয়ার জন্য দায়ী করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা বাহিনী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ট্রাম্প বলেছেন, পুতিনের ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো রয়েছে। একই সঙ্গে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজের মধ্যস্থতা প্রচেষ্টা সফল না হওয়ায় হতাশার কথাও জানান।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছিলেন, মাদুরোর মতো স্বৈরশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে যুক্তরাষ্ট্র জানে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মস্কো একে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া ঘটনাটিকে দস্যুতা বলে অভিহিত করেন। ইরান জুড়ে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে নিহতদের মধ্যে অন্তত ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতীব্র মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট থেকে এই আন্দোলন শুরু হয়। পরে তা দেশের ৩১টি প্রদেশের শতাধিক শহরে ছড়িয়ে পড়ে। এটি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। সংঘর্ষে আহতের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। তবে ইন্টারনেট বন্ধ ও সংবাদ মাধ্যমে বিধিনিষেধ থাকায় প্রকৃত পরিস্থিতি জানা কঠিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আন্দোলনকে বিদেশি প্রণোদিত নাশকতা বলে আখ্যা দিয়ে জানিয়েছেন, সরকার পিছু হটবে না। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রকে সহিংসতা উস্কে দেওয়ার জন্য দায়ী করেছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে।